প্রিয় দর্শক, আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন সিনিয়র সাংবাদিক জনাব আরশাদ মাহমুদ। জনাব আরশাদ মাহমুদ, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আরশাদ ভাই, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন গত কদিন ধরে মানে প্রথম আলোর একটা জরিপ নিয়ে বেশ আলোচনা হচ্ছে। কদিন মানে দুদিন ধরে আর কি। তারা অন্য একটা প্রতিষ্ঠানকে দিয়ে একটা জরিপ করিয়েছে এবং সেই জরিপে তারা বিভিন্ন কিছু বলার চেষ্টা করেছে এই সরকারের গ্রহণযোগ্যতা, এই সরকারের কর্মকাণ্ড, এই সরকারের সংস্কার কর্মকাণ্ড এবং আগামী ইলেকশনে কে জিতবে কে হারবে এই ধরনের একটা প্রেডিকশন, প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান, আওয়ামী লীগকে নির্বাচনে চান কি চান না, এই ধরনের অনেক প্রসঙ্গ সেখানে আছে। এবং এখানে ইন্টারেস্টিং কয়েকটা পয়েন্ট হলো যে এই জরিপটা যারা করেছে এই প্রতিষ্ঠানের নাম শুনিনি, কি বেকার্স কি যেন একটা প্রতিষ্ঠানের নাম, এটা নিয়ে আমার তেমন কোনো জানাশোনা আগে ছিল না। তো এবং সেখানে স্যাম্পল সাইজও খুব একটা বড় ছিল তাও বলা যাবে না, মতো 1300 কত যেন একটা স্যাম্পল সাইজ ছিল। 5টা নগরী এবং 5টা গ্রামের অঞ্চলে তারা এই জরিপটা করেছে। এই জরিপটাকে নিয়ে তারা গত দুদিন ধরে মানে আমার মনে হয় 10-12টা রিপোর্ট করে ফেলেছে। এক একটা প্রসঙ্গ ধরে আবার একটা রিপোর্ট করছে। মানুষের একদম হৃদয়ের মধ্যে এটা ঢুকিয়ে দেওয়ার জন্য তাদের একটা মানে চিন্তা চেষ্টা কাজ করছে বলে আমার কাছে মনে হচ্ছে। তো যদি অতটা না হতো তাহলে আমি হয়তো বলতাম না যে না যদি আলোচনা করা দরকার, কিন্তু তারা যেটাকে ইন্টেনশনালি এত রিপোর্ট করতেছে, একটা জরিপ নিয়ে একাধিক দিন একটা লিডিং ডেইলিতে এতগুলি রিপোর্ট, এটা আমার কাছে না একটা ই মনে হয়েছে, এটা কেন মনে হয়েছে মতলবই কিনা আমি বুঝতে পারছি না। তো এটা নিয়ে সার্বিকভাবে আপনার মূল্যায়নটা একটু জানতে চাই। আম, আমিও দেখেছি আপনি যেভাবে বললেন জিনিসগুলো, কিন্তু আমি এইসব জরিপের আর কোনো গুরুত্ব এখন দেই না দুটো কারণে। একটা হলো যে আমার ব্যক্তিগতভাবে মনে হয় আমি সারা পৃথিবী ব্যাপী এইসব জরিপের মোটামুটি খোঁজ খবর রাখি। তো আমার প্রথমেই মনে হয় একটা জিনিস, যে এই জরিপ যে করে এদের পেছনে ফান্ডিংটা কারা করে, এদের উদ্দেশ্যটা কি। তো যখনই আপনি এই প্রশ্নগুলো নিজের মনে করতে থাকবেন, তখনই আপনি স্বাভাবিকভাবে চেষ্টা করবেন খোঁজ খবর নিতে যে আসলে ব্যাপারটা কি। একটা আমেরিকায় একটা আপনি তো জানেন একটা জরিপের জায়গা, মানে কথায় কথায় জরিপ করে, এটা করে সেটা করে, কিন্তু যতই জরিপ করুক আর যাই করুক, আমেরিকার সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। খালি দল বদল হয়, একবার রিপাবলিকানরা আসে, একবার ডেমোক্র্যাটরা আসে, এই হয়। তারপরে নানান রকমের সোশ্যাল ইস্যু নিয়ে কথা বলে। কিন্তু সত্যিকার অর্থে আমেরিকা বা ইংল্যান্ড বা এসব যেসব জায়গায় জরিপ হয়, সেখানকার সাধারণ মানুষের যে ক্ষোভ, তাদের যে যন্ত্রণা, তাদের যে বেদনা, এটা মাঝে মাঝে আসে, কিন্তু এটার কোনো প্রতিকার হয় না। এটা কেন হয় না, তার কারণ সাধারণ মানুষ কাছে এইসব জরিপ প্রতিষ্ঠানগুলো ওইভাবে তারা যায় না। আর তাদের কোশ্চেন গুলো থাকে লোডেড। যেমন বলবে, আচ্ছা, এ, বা- বা- বাইডেন আর ট্রাম্পের মধ্যে কে ভালো। তো এখন আপনি যদি তাদেরকে, যে যাকে প্রশ্ন করছেন তাকে যদি আপনি তাদের ব্যাকগ্রাউন্ড ভালোভাবে বিশ্লেষণ না করেন, তারা কি অপকর্মগুলো কি করেছে বা করে নাই, এগুলো যদি খুব ভালোভাবে না বলেন, তাহলে তো তারা একটা হ্যাঁ না উত্তর দিয়ে। তো এখন বলে এটা সাইন্টিফিক, এটা সেটা। এখন নির্বাচনে হয়তো দেখা গেছে যে যারা জরিপ করছে তাদের নির্বাচন ফলাফল কি হবে মোটামুটি তারা ঠিক মতো বলতে পারে। তো আমার প্রশ্ন হলো যে তারা ঠিক হলো, সবই সঠিক হলো, তাতে দেশের সাধারণ মানুষের কি উপকার। একটা দল হারিয়ে, মানে হারিয়ে আর একটা দল জিতলো, কিন্তু আমরা গত মানে যুগের পর যুগ দেখতে পাচ্ছি যে পৃথিবীর সব জায়গাতেই দেখেন সাধারণ মানুষ খুবই ক্ষুব্ধ। আপনি বড়লোক দেশে যান, গরিব দেশে যান, ইন্ডিয়া যান, সব জায়গাতেই একই ব্যাপার। তার কারণটা কি, ওই যে বললাম যে মতলববাজ গ্রুপরা ওই জরিপ গুলা করে, তাদের টাকা পয়সা দেওয়া হয় যে তোমরা এই এই প্রশ্নগুলা করবে। আচ্ছা, কয়দিন আগে আমি একটা লেখা লিখলাম, ইদানিং কালে দেখতে পাচ্ছি যে আমরা তো মোটামুটি সবাই জানে যে মোহাম্মদ ইউনূস সাহেব খুবই মানে কঠোর সমালোচনার মধ্যে আছেন তার কার্যকলাপ নিয়ে। এখন এইটাকে কাউন্টার করার জন্য কি করতে হবে, ওনার পক্ষে কিছু লোকের মাঠে নামাইতে হবে।
একটা কি ইন্টারন্যাশনাল রিপাবলিকান, এটা একটা ফ্রড অর্গানাইজেশন, বুঝলেন? আইআরআই। আইআরআই, হ্যাঁ, এটা ওই আমেরিকান আপনার খেয়াল আছে, রিপাবলিকান একটু পার্টি। একটু আপনাকে একটু স্মরণ করে দেই। আপনি খেয়াল আছে এই আইআরআই কিন্তু শেখ হাসিনা শেষ আমলের দিকে এসে একটা আমি জরিপ করে দেখেছিল যে 70% লোক নাকি শেখ হাসিনার পক্ষে আছে। হ্যাঁ, তো এইটাই আমি আমি লিখেছি আমার কথায়, যে এরা ওই যে বললাম না মতলববাজ। এখন এরা হ্যাঁ। হয়েছে কি, এখন ওই ট্রাম্প আসার পরে ইউএসএআইডি সমস্ত ফান্ডিং বন্ধ করে দিচ্ছে, মানে ওদের কার্যকলাপ সব, টাকা পয়সা নেই। তো হুম। এখন যেহেতু টাকা, এই ইউএসএআইডি এগুলাকে ফান্ড করতো, তথাকথিত গণতন্ত্রের উন্নয়ন বিভিন্ন দেশে, যে তারপরে সুশাসনের কথা বলে, মানে সব গদবাঁধা কথাবার্তা। তো এখন ইউএসএআইডি টাকা দেয়, এখন ইউএসএ তো টাকা নাই, এখন কোত্থেকে টাকা দিবে? এখন কি করো, এই বাংলাদেশের ইউনূস সরকারের কাছে আমরা একটা জরিপ করি, জরিপ করে তোমরা আমাদের কিছু টাকা পয়সা দাও, আমরা এটার মধ্যে এই। এখন আপনি জিনিসটা বোঝার, মানে আশা করি আপনার দর্শকরাও বুঝতে পারবেন, প্রত্যেকটা ব্যাপারের মধ্যে একটা ধান্দা আছে, মতলববাজ, হ্যাঁ। এবং হুম। এরা কারা চালায় এগুলা দেখবেন, ওই সমস্ত তথাকথিত মানে মেধাবী স্মার্ট লোকজন, ইউনিভার্সিটিতে পাশ করা, এরা এসে অ্যাকচুয়ালি তারা কাদের এজেন্ডা, মানে বাস্তবায়ন, তাদের কি দায়িত্ব, এটা তাদের প্রশ্নগুলাই দেখতে পাবে। ঠিক একইভাবে এখন ওই যে আইআরএ কে নামায় কি বললো, যে ইউনূস সাহেবের সরকারকে 70 69 70 ভাগ লোক সমর্থন করতেছে। 2018 সালে তখন শেখ হাসিনা ক্ষমতায়, তখন চরম তার বিরুদ্ধে মানুষ, তখনও দেখলাম 70 ভাগ মানুষ তাকে সমর্থন করতেছে। তো এইসব মতলব তো আমরা তো এত বোকা, তাই না? তো এখন ভাই আপনারা, আমাদের লেখাপড়া নাই, আমরা বিদেশে পিএইচডি টিএইচডি করি নাই, তারপরেও আমাদের সাধারণ জ্ঞান বুদ্ধিতে যা বলে, যে ভাই তুমি যখন যে ক্ষমতায় থাকে, তাদের জরিপ করলেই তোমার 70% আসে কিভাবে, এই এই জিনিসগুলো। আর তোমরা কাকে জিজ্ঞেস করো? এখন তুমি যদি বলো যে, আর প্রথম আলোর ক্ষেত্রেও আমি দেখলাম একই, আমি আর কোনো গুরুত্বই দিই না প্রথম আলোর এই সমস্ত ইয়েতে। তারা চেষ্টা করে, তারা খুব প্রফেশনালিজম দেখাচ্ছে যে এটা করে। কিন্তু এই যে এই সরকারকে নিয়ে এত, তাদের যে এত মানে কেলেঙ্কারি করতেছে, একটার পর একটা সংস্কারের নাম করে কোটি কোটি টাকা খরচা করছে, একটা সংস্কারের কোনো বাস্তবায়ন নেই। এবং সংস্কার কমিটির যে প্রধানরা ছিল, তারা পাবলিকলি বলতেছে যে তাহলে আমাদেরকে দিয়ে আপনি এই কাজগুলো করালেন কেন? আপনি যদি কোনো কিছু নাই করবেন, তারপরে ঐক্যমত, এটা কমিশন ওইটা কমিশন। প্রথম আলো এইগুলা নিয়ে প্রশ্ন করে না, যে আপনি যে দেশের কোটি কোটি টাকা খরচা করেন, আর কি করছে? এই সমস্ত দল বল, তথাকথিত রাজনৈতিক দলের সাথে আলোচনার জন্য এই সংস্কার কমিশনের মেম্বাররা হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে ওই ফরেন সার্ভিস একাডেমিতে একটা জায়গা বানাইছিল, তারা ওইখানে খালি খাও আর দাও, খালি আসো, দাও, খাওয়া দাওয়া করো, ফুর্তি করো, তারপরে তোমরা চলে যাও। আচ্ছা, এই করে করে কোটি কোটি টাকা খরচা করছে। আচ্ছা, প্রথম আলো যখন, আমি এই আপনি যে জরিপের কথা বলতেছিলেন, যে তারা অনেক পর একটার পর একটা ইস্যু নিয়ে এ করতেছে, আমার কথা হচ্ছে যে এরা কি, এই যে আমি মাত্র গতকালকে রাতেই ফিরেছি আমার গ্রামের এলাকা থেকে, এরা কি কোনোদিন এই জরিপের প্রতিষ্ঠানগুলো এদের সঙ্গে কথা বলে? আমি নিশ্চিত বলে। তার কারণ আমি তাদেরকে জিজ্ঞেস করি, তোমাদের বলে আমাদের, আমরা তো গরিব মানুষ, আমাদের কাছে কি আছে? আমরা সিএনজি চালাই, বাসায় কাজ করি, রিক্সা চালাই, ভ্যান চালাই, সিজি বাইক চালাই, আমাদের তোর সাথে কেউ কথা বলে না। তো এখন আপনি তাদেরকে যে যদি বলেন, আচ্ছা এই শেখ হাসিনার থেকে ইউনূস সাহেব মানে কি কেমন ইয়ে করতেছে, মানে উনি তো ভালো। আচ্ছা, ভালো লোক। তো তখন ধরেন আমি যদি প্রশ্নকর্তা হই, আমি যদি সত্যি বা সৎ হই, তাহলে আমি তো বলবো, আচ্ছা শেখ হাসিনা তো অনেক স্বজন প্রীতি করতো, তার বোনকে নিয়ে যেত কোনো ইয়ে ছাড়াই, বিভিন্ন বিদেশে নিয়ে যেত, তার আত্মীয় স্বজনকে এমপি বানাইছে, এটা করছে। এখন আপনি যদি তারে বলেন, আপনি কি জানেন যে ইউনূস সাহেবও তার মেয়েকে নিয়ে বিদেশে চলে যায়? আর এক শেখ রেহানার মানে আবির্ভাব হয়েছে সেখানে। ইউনূস সাহেব তার ভাইয়ের ছেলেকে চাকরি দেয়, সরকারি চাকরি। ওনার তো হাজার হাজার কোটি টাকা, ওনার অনেক প্রতিষ্ঠান, তো ভাইয়ের ছেলেকে সেখানে চাকরি দেয় না। ওই এই গরিব দেশের ট্যাক্স পেয়ারের টাকা, তার ডেপুটি প্রেস সেক্রেটারি বানাও, তাকে কোনোদিন কেউ দেখেও নাই। তো আপনি একটা প্রশ্ন উত্তর, যাকে প্রশ্ন করছেন তাকে যদি বলেন যে ভাই এই হচ্ছে ইউনূস সাহেবের কিন্তু ব্যাকগ্রাউন্ড, আর এই হচ্ছে, দুইটা পাশাপাশি দেন, এটা হাসিনার ব্যাকগ্রাউন্ড, এটা হাসিনাও স্বজন প্রীতি করতো, তার আত্মীয় স্বজনকে সুযোগ সুবিধা দিত, উনি একই কাজ করতেন, তখন তার উত্তরটা কি হবে? আপনি আমাকে বলেন, তখন কি উত্তর দেবেন?
তো এই প্রশ্নগুলো প্রথম আলো বা এরকম ধান্দাবাজ যারা আছে, হ্যাঁ, মতলববাজ, এরা কখনোই এই প্রশ্নগুলা করবে না। না করে তারা আগের থেকে একটা প্রশ্ন সেট করবে যে কিভাবে, তারপরে যদি উত্তরদাতা একটু এদিক ওদিক প্রশ্ন করে তাহলে আবার ওই দিকে নিয়ে যাবে। না না না, দেখেন শেখ হাসিনা এইগুলা করছিল, খালেদা যে এই অন্যায় করছে, এরশাদ এই অন্যায় করছে। কিন্তু ওই যে যেটা বললাম, যে ইউনূস সাহেব যে 14 মাসে 14 বার বিদেশে গেছে কোনো আমন্ত্রণ মানে দ্বিপাক্ষিক আমন্ত্রণ ছাড়া সেই সরকার প্রধানদের কাছ থেকে, তো এটা তো একটা বড় দুর্নীতি। এই যে কোটি কোটি টাকা উনি খরচা করছেন, তারপর এক দলবল নিয়ে 40, 50, 60 জন সঙ্গে করে নিয়ে যাবেন, এই টাকাটা কার টাকা? এই প্রশ্নগুলো কি আপনি কখনো সাধারণ মানুষকে জিজ্ঞেস করেন যে আপনারা কি এই জিনিসগুলো জানেন? তো তখন কি বলবে তারা? তখন বলবে যে ইউনূস সাহেব ফেরেশতা, এ কথা বলবে। তারপরে আরেক যে প্রশ্ন, আচ্ছা ইউনূস সাহেব তো আসছিলেন এখানে সংস্কার করার জন্য, বেসিক সংস্কার। কি কি সংস্কার? এই পুলিশের সংস্কার, প্রশাসনের সংস্কার, দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতিবাজদের শাস্তি দেওয়া, তারপরে নির্বাচন ব্যবস্থার সংস্কার। আহ, তো এগুলো উনি কি এগুলো করেছে? না, উনি কোনোটাই করেন নাই। আর উনি কি করতেছে এখন? উনি হঠাৎ করে দেখলাম যে বন্দরকে ইজারা দিয়ে দিতে হবে, এটা তাদের এজেন্ডার মধ্যে ছিল না। তারপরে হঠাৎ ওনাদের মনে হইলো যে বন্দর সাংঘাতিক একটা দুর্নীতির জায়গা। তো আপনি যদি যারা দুর্নীতির মূল যে আখড়া যেটা, অর্থাৎ সরকারি আমলারা যারা এগুলোর মধ্যে সবচেয়ে বেশি জড়িত থাকে, আপনি আজ পর্যন্ত তাদের কোনো দুর্নীতির মামলায় কাউকে কোনো শাস্তি দিচ্ছেন বা তার কেউ জেলে গেছে? জেলে হয়তো গেছে দু একজন, শেখ হাসিনার সেক্রেটারিকে আপনি নিয়ে গেছেন, তো ভালো কথা। কিন্তু দুর্নীতি দমন কমিশন যেটা আছে, দেখেন এটা একটা স্বাধীন প্রতিষ্ঠান। তো স্বাধীন প্রতিষ্ঠান যদি হয়, তারা ইউনূস সাহেব যখন নির্বাহী আদেশের মাধ্যমে তার বিরুদ্ধে দুর্নীতির মামলা প্রত্যাহার করলেন, তখন এই এই দুদক চেয়ারম্যান কেন বললো যে এটা হবে না, আগে এটা ইনভেস্টিগেশন হবে, তারপরে আপনি যদি স্বাভাবিক বিচারিক প্রক্রিয়ায় আপনি যদি এখান থেকে নিষ্কৃতি পান আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি নির্বাহী আদেশে এটা করতে পারেন না। তাহলে আপনি যদি করেন আমরা আবার মামলা দিব। কই, এটা তো করলো না তার। তো এখন দুর্নীতি দমন কমিশন দেখেন, এরা বলছিল আমরা দুর্নীতির বিরুদ্ধে জেহাদ, আমরা কাউকে ছাড়বো না। বসুন্ধরা গ্রুপ এত বড় মানে অন্যায় করেছে, খুনের আসামি, ধর্ষণের আসামি, অর্থ পাচারের সঙ্গে তাদের জড়িত থাকা, ইয়ে পাচ্ছেন, তারপরে ভূমিদোষ, এতগুলো মামলা আছে তাদের বিরুদ্ধে, মামলা আছে, দুদকের মামলা চলছে। তো আপনি সেই লোক দেশে মানে তার বা তার ছেলেরা মানে জেলের বাইরে কিভাবে থাকে? আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর তাকে নিয়ে কফি খাওয়াচ্ছে, একটা খুনের আসামি। আপনি এখন দেখেন, আপনি কি যাদের প্রশ্ন করেন তাদেরকে এই 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 ব্যাকগ্রাউন্ডটা বলেন? তখন যদি আপনি এই ব্যাকগ্রাউন্ডটা বলতেন, তারপরেও যদি তারা বলতো যে না 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 ইউনূস সাহেব ফেরেশতা, আমরা মেনে নিতাম। কিন্তু আপনি তো এই প্রশ্নগুলো তাদেরকে করেন। আপনি কিছু এমন আপনার সব মতলববাজি প্রশ্ন। আর প্রথম আলোর আরো কয়েকটা কথা বলি, এরা তো দাবি করে। আরেকটা কথা, আমি মাঝখানে একটা থামাই আপনাকে। জি জি বলেন। এই আলোচনাটা হচ্ছেই, আমি এটা নিয়ে একটু জানতে চাই যে এরকম কখনো হয় নাকি যে একটা জাতীয় দৈনিকে একটা জরিপকে কেন্দ্র করে এতগুলি রিপোর্ট এবং একাধিক দিন, এবং তাদের এখন এই জরিপটা কিন্তু অন্য কোনো প্রথম আলো নিজেদের জরিপ নিয়ে নিজেরাই প্রায় 10-12টা রিপোর্ট করছে এবং একাধিক দিন। আমি দুদিন তো দেখলাম, আজকের টাইমে এখনো দেখিনি। তো এটা কি আপনি কখনো দেখেছেন এরকম হয় এত রিপোর্ট করার ব্যাপারটা? আপনি তো জানেন যে আমি মানে নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, গার্ডিয়ানের কাজ করেছি ব্যক্তিগতভাবে, আমি তাদের করেসপন্ডেন্স অনেকদিন, কেমন একদিন 2 দিন না, দ্বিতীয় দিন। এনিওয়ে, তো তারা তো আমি দেখি নাই কোনো সময়। এখন প্রথম আলো বলতে পারে যে না, আমাদের তো দেখার দরকার নাই, আমরা একটা নতুন স্ট্যান্ডার্ড সেট করব। ভালো কথা, আপনারা করতেই পারেন। কিন্তু প্রথম আলোর মতলব নিয়ে তো আমার প্রশ্ন করতে হবে। আপনি এই সরকারের যে এতগুলো কথা বললাম আমি, তাদের দুর্নীতির কথা, তাদের এই যে কথায় কথায় বিদেশে চলে যায়, তারপরে তাদের কিছু উপদেষ্টাকে রাখছে 2 দিন পর পর বিদেশে যায়, 5 স্টার হোটেলে থাকে, বিজনেস ক্লাস ফার্স্ট ক্লাসে ট্রাভেল করে, এই সরকারি মানে ট্যাক্স পেয়ারের টাকায়। এগুলো নিয়ে কি আপনি কোনো প্রশ্ন, কোনো রিপোর্ট করছেন, কোনো ক্রিটিক্যাল রিপোর্ট যে এটার পিছনে আপনাদের কত টাকা হচ্ছে? এটা যে কোনো সাংবাদিকের তো কাজ। সাংবাদিকের প্রধান কাজ কি? একটা হলো
সাধারণ মানুষের যে স্বার্থ সেটাকে রক্ষা করা, তাদের ইন্টারেস্ট প্রমোট করা, তাদের বক্তব্য প্রচার। 2 নাম্বার হলো ক্ষমতাসীন যারা আছে তাদেরকে জবাবদিহিতা আদায় করা। তারা বিশেষ করে আপনি যখন ক্ষমতার অপব্যবহার করেন, ক্ষমতাকে আপনি মানে ব্যবহার করে যখন নিজের সুযোগ সুবিধা নেন, তখন সেটা সংবাদপত্রের প্রথম কাজ বা সাংবাদিকের প্রথম কাজ হলো, প্রধান কাজ হলো সেটাকে নিয়ে প্রশ্ন করা বা সেটা নিয়ে আলোচনা করা, লেখালেখি করা, সেগুলো আপনি করেন। আর প্রথম আমার আরো কতগুলো ব্যাপার এদের মানে কি লেভেলের অপসাংবাদিকতা চিন্তা করেন আপনার। 2016 সালে হলি আর্টিজানে একটা বিশাল ঘটনা জি ঘটলো বাবা। জি সেখানে যে কয়েকজন মারা গেছিল তার মধ্যে ছিল প্রথম আলোর মালিকের নাতি ফারাজ হোসেন। খুবই দুঃখজনক, একটা 20 বছরের ছেলে এইভাবে আমি নিজেও এটার উপরে লিখেছি বিদেশি পত্রিকায়। হ্যাঁ, তো সেখানে পরে দেখলাম যে ফারাজকে নিয়ে তারা বলছে যে ফারাজ ওই গুলাগুলির মধ্যে সে সাহসে, তার 2টা বন্ধু ছিল সঙ্গে, তাদেরকে বলছে যে তুমি কলমা পড়ো। তো একজন বুঝি পড়তে পারে না, সে হিন্দু ছিল, তারিশি জয়ের নাম করে, তার ক্লাসমেট ছিল। যাই হোক, তো এখন সেখানে কোন সম্ভবত নিউ ইয়র্ক টাইমসের একটা রিপোর্টে তারা কোট করেছে যে এরকম আহ, সে ওখানে নাকি বলেছে খুব গুলাগুলির মধ্যে সে দাঁড়িয়ে বলছে যে না আমি একা যাবো না, আমার এই 2 বন্ধু ছাড়া আমি যাবো না। এটা তো একটা বিশাল ব্যাপার। মানে এরকম একটা সিচুয়েশন যখন মানুষ নিজের জীবন বাঁচাতে ইয়ে করে, তখন সে এরকম এখন প্রথম আলো এবং ডেইলি স্টার এটাকে নিয়ে খুবই, আর লতিফুর রহমান যেখানেই যায় সে পরিচয় দেয় যে আমার নাতি এটা করছে। আর একটা জিনিস লক্ষ্য করেন, আমাদের দেশে এটা তো ম্যাট্রিয়ার্কাল সোসাইটি না, মানে মার পরিচয় তো না, পরিচয় হলো বাপের পরিচয় হয়, এই দেশে বাপ দাদার পরিচয় হয়। এখন ফারাজ হোসেনের বাপকে বা তার দাদাকে এটা কি কোনো পত্রিকায় আসছে এ পর্যন্ত দেখছেন? কিন্তু সব সময় তাকে কাকে হাইলাইট করতেছে, তার মা এবং তার নানা। কেন? তাদের বড় বড় শিল্প প্রতিষ্ঠানের মালিক, ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিক, এবং তাদের 2টা কাগজের মালিক, প্রথম আলো ডেইলি স্টার। ফলে পরে কি করলো দেখেন, মানে কি আশ্চর্য ব্যাপার। একবার তারা প্রথম আলো বা ডেইলি স্টারের একটা রিপোর্টার বা থেকে এটাকে ভেরিফাই করার চেষ্টা করলো যে আদৌ এটা এইরকম পরিস্থিতি এরকম বলা সম্ভব কিনা। এটা কোনোভাবেই সম্ভব না, তারা এটার মধ্যেই যায়। তারপরে এটা নিয়ে একটা বই লিখেছে এক সাংবাদিক, আমি ভুলে গেলাম তার নামটা, মানে পুরো ইয়েটা সে কে নুরুজ্জামান সেখানে লাবু? একটা কি নামটা আমি ভুলে গেছি, সে একটা বই লিখেছে এটা। হ্যাঁ 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 আচ্ছা, হ্যাঁ। তো তাকে যখন মানে জিজ্ঞেস করছে যে এরকম ফারাদ হোসেনের, বলছে না এটার কোনো ভিত্তি নেই। আমি বহু ইনভেস্টিগেশন করছি, বহু লোকের সাথে কথা, যারা মানে ওখানে জীবিত বের হয়ে আসছিলেন তাদের তো অনেকে ইন্টারভিউ, এরকম কোনো ঘটনা ঘটে। তো ডেইলি স্টার বা প্রথম আলো এই কাজটা তারা করলো না করে একটাই কি, ওই যে লতিফুর রহমানকে তেল মারতে হবে। এবং তারপরে আপনার তার ফারাজ হোসেন সাহসিকতা পুরস্কার একটা চালু করলো। হ্যাঁ, প্রায় যতদিন সে বেঁচে ছিল এই পুরস্কার দিতে থাকলো, বছরের পর একজনকে দেয়া। তারপর দেখেন ওই পুরস্কারের কিন্তু আর কোনো খবর নেই, লতিফুর রহমান মারা যাওয়ার পরে আর কোনো খবর নেই। কেমন? তো এই যে মতলববাজি সাংবাদিকতা, অপসাংবাদিকতা বলবো, এখন প্রথম আলোকে নিয়ে সবাই। আরেকটা কি, এখন অনেকে বলে যে এই ইউনূস সাহেবের এই সরকারটা হলো প্রথম আলোর সরকার। তার কারণ দেখেন এদের যারা কলামিস্ট ছিল তাদেরকে নিয়ে ওইখানে সব তাদের রাইট। ওই যারা তাদের ভালো কথা সেটা করতেই পারেন আপনার, তাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমার কথা হচ্ছে যে আপনি যদি সত্যিকার অর্থে সাংবাদিকতা করেন, তাহলে তো আপনার জনস্বার্থে আপনার মানে সাংবাদিকতা করতে হবে। আপনি তো সেটা করছেন না, আপনি করছেন ব্যক্তি স্বার্থে বা গোষ্ঠী স্বার্থে। আর একটা তৃতীয় কথাটা প্রথম আলোর বলে, আমি তো একসময় তাদের সঙ্গে কাজ করেছি। তো দুই হাজার আচ্ছা চোদ্দ সালে আমি 2014 সালে আমি তাদের ওখানে গেলাম কনসালটেন্ট। তো আমাকে মতি ভাই বললেন যে আমাদের এই ইন্টারন্যাশনাল মানে ইন্টারন্যাশনাল পেজ আর ইয়েটা কি বলে বিজনেস ইকোনমিক পেজটা খুব দুর্বল, আপনি যেহেতু ওয়ার্ল্ড ব্যাংকে কাজও করছেন আর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স তো আপনার ইয়ে, তো আপনি তো আমি বললাম যে ঠিক আছে। তখন বলবো যে না ঠিক আছে, আপনি ইকোনমিক পেজটাই দেখেন। ভালো কথা, দেখে আমি কিছু পরিবর্তন দিয়ে দেবো। এবং উনি আমাকে মানে যাদের সাথে কাজ করে তারাও বললো যে আমরা 10 দিনে আরশাদ ভাইয়ের কাছ থেকে যা শিখছি 10 বছর ওটা শিখি। এবার মতি ভাই নিজেই আমাকে বলছে
যে তারা খুবই খুশি আপনার এই ব্যাপারে। তো একদিন মানে আমার মনে ছিল 2010 কি 11 সালে আবুল মাল আব্দুল মুহিত তখন ফাইন্যান্স মিনিস্টার। তো উনি বললেন, পাবলিকলি বললেন যে ওই কুইক রেন্টাল পাওয়ারের অনেক শুনতেছিলেন না তখন রাইট, প্রচুর। তো তখন উনি বললেন যে একটা বিশেষ কোম্পানি একের পর এক কন্ট্রাক্ট পাচ্ছে, এটা নিয়ে একটা ইনভেস্টিগেশন হওয়া দরকার। চিন্তা করেন, সিটিং ফাইন্যান্স মিনিস্টার বলছে। তো আমি প্রথম আলোর আমার কলিগদের বললাম যে এটা তো একটা সাংঘাতিক ব্যাপার, আমাদের একটা এটা নিয়ে একটা রিপোর্ট করতে হবে। সে সামিট গ্রুপ ভালো করেছে কি খারাপ করেছে বা দুর্নীতি করেছে কি করে নাই এটা আমাদের দায়িত্ব না, আমরা খালি জিনিসটা ইনভেস্টিগেশন। আপনি ওই কুইক আবুল মাল আব্দুল মুহিত বললো ওখান থেকে আবার বলেন, মাঝখানে কিছুক্ষণ একদম অফ ছিল। 2014 সালে আমি যখন প্রথম আলোতে আবার আমেরিকা থেকে ফিরে এসে কাজ করতে শুরু করলাম, তো তখন ওই 2000 সম্ভবত 11 সালে আমার যতদূর মনে পড়ে, মুহিত সাহেব পাবলিকলি বললেন, তখন আপনাদের হয়তো মনে আছে যে কুইক রেন্টাল পাওয়ার, ওই যে ক্যাপটিভ পাওয়ার না কি বলে, এটা কতগুলো প্রাইভেট কোম্পানি ওগুলো নিয়ে অনেক ইয়ে করলো, অনেক কন্ট্রাক্ট। এর মধ্যে সবচেয়ে বেশি কন্ট্রাক্ট পাচ্ছিল সামিট গ্রুপ, আজিজ খান, ফারুক খানের। রাইট। তো তখন মুহিত সাহেব পাবলিকলি বললেন যে একটা বিশেষ কোম্পানি কেন একের পর এক কন্ট্রাক্ট পাচ্ছে, এটার একটা ইনভেস্টিগেশন হওয়া দরকার। তো এটা তো সাংঘাতিক ব্যাপার যে ফাইন্যান্স মিনিস্টার, সিটিং ফাইন্যান্স মিনিস্টার বলছে। তো আমি আমার প্রথম আমার কলিগদের বললাম যে 2014 সালে যে তোমরা এটা নিয়ে একটা ইনভেস্টিগেশন করো, মানে একটা আমরা একটা মানে থরো রিপোর্ট করবো। এত কথাবার্তা, এত সমালোচনা আলোচনা হচ্ছে, আমরা আমরা আমাদের পাঠকদের জানাতে চাই মূল ব্যাপারটা কি আসলে। তো ওখানে এক রিপোর্টার আমাকে বললো যে আরশাদ ভাই এটা তো আপনি করতে পারবেন। আমি বললাম কেন পারবো না? তো বললো আজিজ খান মতি ভাইয়ের খুব ঘনিষ্ঠ বন্ধু। আমি বললাম তাতে কি আসে যায়, ও, এটা এটা তো কোনো ব্যক্তিগত ব্যাপার না, এটা হলো একটা জাতীয় ব্যাপার, এটা ন্যাশনাল ইস্যু, ফাইন্যান্স মিনিস্টার বলেছে। তা বললো যে না দেখেন, মতি ভাই তো এটা রাজি হবে না। আমি বললাম মতি ভাই রাজি হোক আর না হোক, আপনি ইউ আর আন্ডার মি নাও, আমার সঙ্গে কাজ করতেছেন, এটা করতে হবে, আপনারা এটা শুরু করেন। মতি ভাই আমার সাথে আর দেখা সাক্ষাৎ করে না, সে আমার দেখলে অন্যদিকে চলে যায়, সে তো টের পেয়ে গেছে যে আমি এটা করতেছি। তারপরে আমি বললাম যে ঠিক আছে, এক সপ্তাহের মধ্যে আমাকে এই সবকিছু, আমি আমি গাইডলাইনও দিয়ে দিলাম যে কোন কোন কিভাবে আপনারা এটা প্রসিড করবেন, কি প্রশ্ন করবেন, সবকিছু আমি রেডি করে দিলাম। হ্যাঁ, দিয়ে আপনারা এখন কাজ করেন। আচ্ছা, ভালো কথা। এক সপ্তাহ হয়ে গেছে, তারপরে রিপোর্ট আর হয় না। তা আমি বললাম যে কি ব্যাপার, আমি যে এইগুলো বললাম, বলছিলাম না যে এটা, উনি তো প্রথম আলো ট্রাস্টের চেয়ারম্যান। আমি বললাম যে দেখেন, এই কারণেই আমাদের এটা করতে হবে, করতে হবে এই কারণে যে তাহলে আমরা মানুষকে বুঝাইতে পারবো যে প্রথম আলো একটা নিরপেক্ষ পত্রিকা, তারা শুধু মানুষের জনস্বার্থ রক্ষা করে। এ কারণেই ব্যক্তি স্বার্থ বা তার আজিজ খান তার বন্ধু কি না সামিট গ্রুপ করবে, এটা আমাদের কনসিডারেশন না। এই প্রসঙ্গে আপনাকে একটা কথা বলি, নিউ ইয়র্ক টাইমস কি প্রফেশনাল পত্রিকা আমি দেখি। আমি একবার এক ইয়েতে মানে একটা লাঞ্চ খাচ্ছিলাম, মাইকেল অরিস্কিস বলে একটা নিউ ইয়র্ক টাইমস এর খুব নাম করা, পরে উনি ইন্টারন্যাশনাল হেরাল্ড ট্রিবিউনের এডিটর ছিলেন। তো আমরা কথাবার্তা বলতেছিলাম, আমি ছিল, আমার আগের বস ছিল স্টিভ ওয়াইজম্যান, 3-4 জন মিলে। তো ওই মাইকেল কথায় কথা বলতেছিল যে এরকম একটা, তখন সে বিজনেস একটা রিপোর্ট তার কাছে আসলো, সেখানে নিউ ইয়র্ক টাইমস এর মালিকদের যে প্রতিষ্ঠান, সেখানে সে তার একটা ইনভলভমেন্ট ছিল। তো তখন ওই মাইকেল আমাকে বলতেছে, আমি বললাম তুমি কি করলা এই রিপোর্টটা, বলে মানে দ্যাট ওয়াজ এ ব্রিলিয়ান্ট রিপোর্ট। হ্যাঁ, এবং আমি বললাম যে ইট শুড গো অ্যাহেড, এবং শুধু তাই না, ইট শুড গো হ্যাড শুধু তাই নয়, এটা ফ্রন্ট পেজে ছাপা হবে। সে বললো যে এইটা আমি আমার নোট দিয়ে আমি এটা পাঠাই দিলাম, and that was published on the front page of the New York Times. তো আমি বললাম যেটা, বললো যে আমরা তো বলি যে আমরা জনস্বার্থের জার্নালিজম করি, আমরা ব্যক্তি ব্যক্তি হইতে পারে নিউ ইয়র্কের, মানে আর্থার সলজবার্গ, হ্যাঁ, তার মালিক ছিল, বলে মালিকের বিপক্ষে গেলে আমার তো কিছু করে, অ্যাজ এ জার্নালিস্ট আমার দায়িত্ব হলো এটা whether it is an authentic report or not, that's what I did. তো জি এই কথাগুলো বলা দরকার আর কি, বুঝতে। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব আরশাদ মাহমুদ। আমরা আসলে আপনার সঙ্গে কথা বলি, যতই বলি ততই সমৃদ্ধ হই, এবং গণমাধ্যমের কি ভূমিকা হওয়া উচিত এ সম্পর্কে আপনি আপনার মানে নিজস্ব অভিজ্ঞতা থেকে যে কথাগুলি বললেন, আমার ধারণা আমাদের এখানে যারা নাকি পত্রিকা কাজ করেন, পত্রিকা নিজেরা করেন, পত্রিকার মালিক হন,
অথবা যারা পত্রিকা পড়েন তাদের সকলের প্রতি অনুরোধ, আপনারা এটি মিলিয়ে নেবেন আসলে গণমাধ্যমের চরিত্র কি হওয়া উচিত। জনাব আসাদ মাহমুদ, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা আপনার প্রতি। আগামীতে আবার কথা আপনার হবে। এখন এই পর্যন্তই। আপনাকেও আপনাকেও ধন্যবাদ এবং আপনার দর্শকদেরও ধন্যবাদ এত সেই কথাগুলো শোনার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।